এই দেখো হরিদ্বারের গঙ্গার অবস্থা। কেউ বলবে এটা গঙ্গা? এখন যে হোটেলটা যাচ্ছে এটাই কিন্তু অরিজিনাল দাদা বৌদি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এত লাইন, এটা হচ্ছে রোপওয়ে করে যারা যাবে তাদের লাইন। কোথায় উঠিয়ে দেবেন আমি? তোমাদেরকে এবার দেখাবো হরিদ্বার একটা সস্তার মার্কেট, যেখানে সস্তায় কত কি বিক্রি হয়। দেখো, ওয়েলকাম ব্যাক কেদারনাথ যাত্রার দ্বিতীয় পর্বে তোমাদেরকে অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি হরিদ্বারে। ট্রেন থেকে নেমে সরাসরি আমরা চলে এসেছি একটা হোটেলে, যে হোটেলটার নাম হচ্ছে আশ্রয়। এই হোটেলে আজ দিনটা আমরা থাকবো। কাল ভোরবেলা আমরা রওনা দেব এখান থেকে গাড়ি নিয়ে সোনপুরাগের উদ্দেশ্যে। তো হরিদ্বার আসলে কোন হোটেলে তোমরা থাকবে, মানে একটা দুর্দান্ত একটা হোটেলে তোমাদের সন্ধান দিচ্ছি। চলো আসো, এই আশ্রয় হোটেলেই আমরা। হ্যাঁ, এদার সে যাই। হ্যাঁ, লিফটের ব্যবস্থা আছে, যেহেতু এখন পরিষ্কার হচ্ছে, সেহেতু এখন লিফটে যাচ্ছি না, একদম সিঁড়ি বেয়েই উপরে উঠছি। এই আশ্রয় হোটেলটা হচ্ছে হিমালয় ডিপোতে। ট্রেন থেকে নেমেই কাউকে যদি জিজ্ঞাসা করে হিমালয় ডিপো যাব, সেখানে যে ওই আশ্রয় হোটেল যে কেউ দেখিয়ে দেবে। এই আশ্রয় হোটেলেই 3rd ফ্লোরে আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের রুম। অসাধারণ, দেখতে দুর্দান্ত। রুম থেকে ঢুকেই জাস্ট ডান দিকে একটা টিভি রয়েছে, টিভির পাশেই একটা চেয়ার, চেয়ারের পাশে একটা টেবিল, টেবিলের পাশেই প্রসাধনের জন্য একটা আয়না, আয়নার পাশেই একটা খাট, যে খাটে আমরা আজকের জন্য শেয়ার করে 4 জন শোবো। আর হচ্ছে একটা আলমারি দেওয়া রয়েছে, কাঠের আলমারি, যেখানে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে বাথরুম। বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো, কল, শাওয়ার অ্যান্ড দেন গিজার, সব কিছুর ব্যবস্থা একদম টিপটপ। সবচেয়ে বড় কথা, যেরকম আমরা চেয়েছিলাম একটা রাতের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেটার জন্য একবারে ফিটেস্ট। এবার বলবো যে এই রুমের প্রাইস কত পড়েছে। এই রুমের প্রাইস 700 টাকা পার ডে। আর যেহেতু আমরা 4 জন রয়েছি, এটা 3 জনের বেড, 3 জন শোয়া যাবে। যেহেতু আরেকজনের জন্য স্পেস লাগবে, সেই জন্য একটা ম্যাট দিয়ে দেবে, তার জন্য আমাদের কাছ থেকে 100 টাকা চার্জ করেছে। টোটাল রুম প্রাইস নিয়েছে 800 টাকা। ঘড়িতে এখন বেলা 2 অলরেডি ওভার। এমনিতেই একটা কোনো যাত্রায় যেতে গেলে যে সংখ্যক কাজ থাকে, সেটা কিন্তু মারাত্মক পরিমাণে থাকে। হ্যাঁ, সেই সমস্ত কাজগুলো মেটাবে, তার সঙ্গে ভিডিও এডিটিং সব মিলিয়ে মিশিয়ে আসতে এখানে আবার ফোটাফুটি চলছে, সেগুলো মিলিয়ে মিশিয়ে এক প্রকার যে টাইমটা লেগে গেল, তাতে অলরেডি 2 ওভার করে দিল। এখন খেতে যাচ্ছি, খেতে গিয়ে হরিদ্বারের আশপাশটা ঘুরবো, তারপরে বিকেলে আসবো। ওদের কিছু কেনাকাটা আছে, ওরা কেনাকাটা করবে, আমরাও কিছু দেখবো মার্কেটটা। এবং হাটকেপড়ি ঘাটে তো সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছা আছে, কত কী হয় চলো আগে খেয়ে নিই। খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি হরিদ্বার যে মার্কেট রয়েছে, সেই মার্কেটে যে দাদা বৌদির হোটেল খুবই প্রসিদ্ধ, যত বাঙালিরা আসে ওখানেই মোটামুটি ম্যাক্সিমাম লোকজন খেতে যায়। আমরাও যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হরিদ্বার বাজারের দিকে। বাজারেই সমস্ত রেস্টুরেন্টগুলো, বাঙালি বলো, গুজরাটি বলো, রাজস্থানি বলো, সমস্ত রেস্টুরেন্টগুলো হরিদ্বার বাজারেই পড়ে। তো বাজারের দিকে যাওয়ার সময় তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখো, আসো। এই দেখো হরিদ্বারের গঙ্গার অবস্থা। কেউ বলবে এটা গঙ্গা? সবাই মাটি থেকে মাটি খুঁড়ছে এদিক থেকে, কেননা কিছু জিনিস যদি পাওয়া যায়, সোনা দানা টাকা পয়সা, এরা এরকম খোঁড়ে। আর হচ্ছে গঙ্গার অবস্থা একেবারে শুকিয়ে গিয়েছে। আমরা যে সময়টা আসি, সেই সময়টা প্রত্যেক বছরই এখানে প্রচুর জল থাকে এই সব জায়গাগুলোতে এইখান পর্যন্ত জল চলে আসে। এই যে দেখো, এই সব জায়গাগুলোতেও জল চলে আসে, কিন্তু এখন বর্তমান অবস্থাটা দেখো, পুরো একদম শুকিয়ে দিয়েছে পুরো। এটার একটা কারণ আছে জানো তো,
প্রত্যেক বছরই শ্রাবণ মাসে আর কি কাওয়ারিরা আসে এখানে বাবার মাথায় জল ঢালতে। তো এত পরিমাণে নোংরা করে যে প্রত্যেক বছর গঙ্গা সাফাই একটা অভিযান চলে। আর সেটা একটা নির্দিষ্ট ডেট থেকে, যেটা স্টার্টিং কবে থেকে হয় সেটা জানি না আমি, কিন্তু এন্ড ডেটটা আমার মাথায় আছে। এন্ড ডেটটা হচ্ছে দিওয়ালি পর্যন্ত। এইটুকু সময় গঙ্গা পরিষ্কারের জন্য পুরো গঙ্গাটাকে শুকিয়ে দেয় এবং যেখানে যত ময়লা আছে সমস্তটা তুলে নিয়ে গিয়ে বুলডোজারে করে গঙ্গাটাকে একদম শুদ্ধ করে দেয়। আমরা যেই সময়টা এসেছি সেই সময়টা একেবারে এই অবস্থা। আমাদের ইচ্ছা ছিল যে আমরা গঙ্গা স্নান করে কালকের দিনটা শুরু করব, কিন্তু হলো না। যতটুকু জল আছে একদম হারকিপড়ি ঘাটের কাছে, সেই জলটায় একেবারে ঘোলা। অনেকে স্নান করছে কিন্তু এটা স্নান করার উপযুক্ত নয়, তাই আর স্নান করিনি। রুমে এসেই স্নান করলাম। এখন দুপুরবেলা এই জাস্ট মার্কেটে খেতে যাচ্ছি। চলে এসেছি এখন হরিদ্বার বাজারে। তো এই বাজারের মধ্যে না একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেক দোকান আছে যেগুলো সব কটা লেখা আছে দাদা বৌদি, কিন্তু এখনও পর্যন্ত আমি উদ্ধার করতে পারিনি কোনটা আসল দাদা বৌদি। তবে আমার যেটা ধারণা, আমি অনেকের মুখ থেকে শুনেছি আমরা এখন যে হোটেলটা যাচ্ছি এটাই কিন্তু অরিজিনাল দাদা বৌদি। অনেকের মুখে শোনা, কিন্তু আমার ধারণা নেই আসল কি নকল। এই যে চলে এসেছি দাদা বৌদির হোটেল। এখানেই দুপুরের লাঞ্চটা করব। সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় একদম ডাউনে। এসে বসে গিয়েছি দুপুরবেলার খাবার খেতে হোটেলে। এর আগেও একবার দুবার আমি যতবারই এসেছি ততবারই এই হোটেলেই খেয়েছি। অতীব ভালো খাবার। যতবারই আমি এই হরিদ্বারে আমাদের হিন্দু বাঙালি কমিউনিটির একটা বিশাল অংশ এখানে আসে, তাদেরকে আমি বলবো যে এখানে আসুন, অন্য কোনো দাদা বৌদি নয়, পার্টিকুলার এই জায়গাটাতে আসুন। এই জায়গার খাবার দাবার যথেষ্ট ভালো, খুব ভালো খাবার দাবার। দেখো গরম আগুন আগুন ভাত একেবারে। এরপরে এর ওপরে বেগুনি দিয়েছে, এই দেখো তাতে ঘিও দিয়েছে ভাতের মধ্যে। এখানে একটা মজার ব্যাপার রয়েছে, এই ভাত আনলিমিটেড থাকে, তরকারি আনলিমিটেড থাকে। শুধুমাত্র যেটা আনলিমিটেড থাকে না সেটা হচ্ছে ভাজা, চাটনি আর হচ্ছে এবার ডাল দিয়ে যাচ্ছে। ভাজা এবং চাটনি এটা আনলিমিটেড থাকে না, আর ঘি এটা আনলিমিটেড থাকে না। এই তিনটে জিনিস আনলিমিটেড নয়। ভাজা এক্সট্রা নিতে গেলে তোমাকে 10 টাকা করে এক্সট্রা পে করতে হবে। তাহলে চলো খাওয়াটা শুরু করা যাক। দুর্দান্ত একটা লাঞ্চ খেলাম দুপুরে, একেবারে ঘরোয়া খাবার। যেটা এই হরিদ্বার চত্বরে আসলে এই একমাত্র হরিদ্বারেই পাওয়া যায়। ঋষিকেশ যদি ঘুরতে যাও তাহলে কিন্তু এই কোয়ালিটির খাবার দাবার পাবে না। সেখানে আবার অন্যরকম খাবার দাবার, সেই ডাল ফ্রাই দেবে, তারপর নিরামিষই খাবার দাবার থাকে। তার মধ্যে তরকারিগুলো অতটা আমার পছন্দ হয় না, কিন্তু হরিদ্বারে আসলে ভাই আলাদাই একটা বাঙালি ব্যাপার স্যাপার। খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক, হালকা নিরামিষ হিসেবে খাওয়া দাওয়া ভালো। না, খাবারের স্বাদ কীরকম বল? এটা স্বাদ নিরামিষ মানে খাবার ভালো, বাড়ির মতো খাবার ঠিকঠাক। তবে মিল হিসেবে আরও একটা দুটো আইটেম বেশি হলে খুব একটা খারাপ হবে, কারণ আমরা বাইরে অনেক জায়গায় মিল খাই, সেখানে অনেকগুলো আইটেমই থাকে। আচ্ছা, সেখানে দুটো আইটেম যাই হোক, পেট ভরেছে, শরীর খারাপ করে কাটিয়ে পয়সাও, সবচেয়ে বড় কথা পয়সাও ঠিকঠাক। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি মনসাদেবী টেম্পেলে। পায়ে হেঁটেই উঠবো পাহাড়ে। একটু তো মানে শরীরটা তো চর্চা হবে, তাই না বলো? এরপরে তো প্রচুর হাঁটা রয়েছে। আমরা এখন প্রবেশ করছি মনসাদেবী মন্দিরে যাওয়ার জন্য। যে রাস্তাটা হরিদ্বার বাজার থেকে একদম ক্রস করে, মেন রাস্তাটা ক্রস করে যেদিক থেকে ঢুকে যায় সেই রাস্তায় রয়েছি। হ্যাঁ, আর বাজারটা ক্রস করেই তোমাকে একদম ট্রেক করার রাস্তাটা পেয়ে যাবে। তুমি ট্রেক না করেও যেতে পারো, এখানে রোপওয়ে আছে। না, আমরা রোপওয়ে যাবো না, কেননা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি, বাবু একটু হজম করতে হবে একদম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এত লাইন, এটা হচ্ছে রোপওয়ে করে যারা যাবে তাদের লাইন। প্রচুর ভিড় রয়েছে, কিন্তু আমরা রোপওয়েতে করে যাব না, আমরা একদম হেঁটে যাব। হাঁটার রাস্তাটা দেখে না, সচরাচর সবাই ভুল করে। এই উঠে গিয়েই
বাঁদিকে একটা ছোট্ট মতো গলি রয়েছে, এই গলি দিয়েই আপনাকে ওপরে উঠতে হবে। রাস্তাটা কিন্তু অনেকটা খাড়াই রয়েছে, কিন্তু তো চলে এলাম একটা শর্টকাট নিয়ে ওই ছোট রাস্তা দিয়ে একদম মন্দিরে যাওয়ার মেন রাস্তায়। মেন রাস্তাটা ভালো, নিচের থেকে যখন ওপরে উঠছিলাম একদম স্ট্রিপ আপ। এবার এইখান থেকে এই ওপরের দিকে উঠতে হবে। যারা মনে করছো যে রোপওয়েতে যাবে না, তাদের জন্য আরেকটা অপশান রয়েছে। দেখো এখানে বাইক, অনেক বাইক দাঁড়িয়ে রয়েছে, এই বাইকে করেও যেতে পারো। কিন্তু মনসাদেবী পাহাড়ে যেতে যেতে না একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, জানো তো? ওপর থেকে যখন নিচ থেকে যখন ওপরে আসবে, ঠিক এই ওপর থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, একদম হরিদ্বার জায়গাটা একদম ওপেনলি দেখা যায়, একদম হরিদ্বার শহর, তার পাশে গঙ্গা দেখাচ্ছি। দেখো আমার আঙ্গুলে সোজাসুজি ওই দেখো ওইখানটা হারকিপড়ি ঘাট। গঙ্গাটা এখন শুকনো, কিন্তু আসল গঙ্গা যেখানটা ওই দেখো ওই হচ্ছে আসল গঙ্গা, ওখান থেকে বয়ে চলেছে। এদিক থেকে যে গঙ্গাটা আমরা দেখতে পাই হারকিপড়ির দিকে এসছে, এটা কিন্তু ডাইভার্ট করা হয়েছে ওই জায়গা দিয়ে। ওই বলেছিলাম না সময়ের একটা বিশেষ সময় এই ঘাটটাকে পরিষ্কার করা হয়, কিন্তু আসল গঙ্গা কিন্তু ওই জায়গাটা। এই দেখো এখান থেকে শর্টকাট নিচ্ছে। পাহাড়ে ওঠার একটা বিশেষ নিয়ম আছে, যারা পাহাড় সম্পর্কে অভিজ্ঞ তারা সবসময় বলে থাকে পাহাড়ে ওঠার সময় কিন্তু শর্টকাট নিও না। শর্টকাট নিলে শরীরে যেমন কষ্ট হয়, মানসিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ। রাস্তা দিয়ে যখন ওপরে আসবেন এই এরকমভাবে রাস্তাটা দেখুন, এখানে জলের বন্দোবস্ত করা রয়েছে এবং তার ঠিক উল্টো দিকে রয়েছে একটি রেস্টিং পয়েন্ট। এখানে কিছুটা রেস্ট নিয়ে আবার ওপরে উঠতে পারেন। মন্দিরে ওঠার সময় তো অনেক কিছুই দেখতে পাবে, জল, খাবার দাবার, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে। এখানে এই দেখো এই জিনিসটা দেখো, এই যে এই ফলটা কি ফল তোমরা কি জানো? যারা জানো তারা কমেন্টে জানিও, আর নাও জানলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে রামফল। 20 টাকায় 5টা। বলা হয় নাকি রাম যখন বনবাসে ছিলেন, 14 বছর বনবাসে, এই ফল নাকি বহুবার তিনি খেয়েছেন, এই জন্য এটাকে রামফল বলা হয়। তো এর সত্যতা আমার জানা নেই, কতটা সত্য কতটা মিথ্যে এ ভগাই জানে। এই অঞ্চলে বাঁদরদের থেকে কিন্তু খুব সাবধান। আসছিলাম একটা জলের বোতল হাতে নিয়ে, বিন্দাস আসছি না, টুকটুক করে খেতে খেতে আসছিলাম, হঠাৎ করে দেখি হঠাৎ করে হাত থেকে ছিনিয়ে নিল, দিয়েই তো গাছের মধ্যে উঠে কি সুন্দর ঢাকনাটা নিজে নিজে খুলে আস্তে আস্তে জল খাচ্ছে। দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মনসাদেবী মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দির, আর ওইখানে হচ্ছে রোপওয়ে যে স্টেশনটা, সেটা হচ্ছে ওইখানটায়। আর এই হচ্ছে মন্দিরের গেট অবধি নিয়ে যাচ্ছি তোমাদের, হচ্ছে কি চলো। হেঁটে হেঁটে মন্দিরের ওপরে, মন্দিরের সামনেটা এলাম, দ্বারের সামনে। ভেতরে আর ঢুকলাম না, কেননা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে কিছুই দেখাতে পারবো না। এবার আস্তে আস্তে নিচে নেমে যাব। আপনারা যারা যারা এখানে আসবেন, এখানে প্রসাদ সংগ্রহ করার জন্য বহু জায়গা রয়েছে, এখান থেকে প্রসাদ নিয়ে ভেতরে পুজো দিতে পারেন। দ্বিতীয়ত, আর যাদের কাছ থেকে প্রসাদ কিনবেন তাদের কাছ থেকেই জুতো রাখতে পারেন, 10 টাকার বিনিময়ে তারা জুতোটা রাখে। আর প্রসাদ নিলে হয়তো সেটা ফ্রি হয়। ভেতরে অনেকটা স্পেস রয়েছে, অনেক দেবদেবী রয়েছে পুজো দেওয়ার জন্য। আসুন এখানে শান্তি করে পুজো দিন আর দেবভূমি হরিদ্বারকে উপভোগ করুন। মনসাদেবী মন্দির দর্শন করে আমরা এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এটা আমাদের এক প্রকার পায়ের ব্যায়ামই হলো। এখান থেকে দুদিকে ওই দিকে আরেকটা পাহাড় রয়েছে, যেখানে আরেকটা মন্দির রয়েছে, সেখানেও রোপওয়ে করে যাওয়া যায়। ওটাকে বলে চণ্ডীদেবী মন্দির। কিন্তু হাতে সময় থাকলে আমরা চণ্ডীদেবী মন্দিরেই যেতাম, কিন্তু কালকের জন্য আবার গাড়ি করতে হবে, তারপরে একটু মার্কেটটা ঘুরবো, তারপরে ওই সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছা আছে। এই সব মিলিয়ে আর চণ্ডীদেবী মন্দিরে যাওয়া আর হবে না। নিচের দিকে নেমে যাই হারকিপড়ি ঘাটে, সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপরে দেন আমার একটা কথা আছে, মার্কেট করে তারপর একদম হোটেল। হ্যাঁ, কি হয়েছে বলো বাবা? আমি বলছিলাম মা মনসা দেবীর প্রথম পুজো কে করেছিল? পুরাণ তো আমি অত ভালো করে পড়ি না, অত জানা নেই। মনসা দেবী 4 সদাগর করেছিল। হ্যাঁ, যেহেতু উনি পুজোটা পাচ্ছিলেন না,
এই কারণের জন্য চাঁদ সওদাগর শিবের ভক্ত, উনি যদি পুজোটা করতেন তাহলে ওনার যে এই মর্তলোকে প্রচার হতো। প্রচার হতো। এই কারণের জন্য এত পুরাণ কথা চাঁদ সওদাগরকে নিয়ে। যাই হোক, আলটিমেট তিনি পুজোটা পান চাঁদ সওদাগরের থেকেই, তারপরেই মর্তে মনসা দেবীর পুজো আরম্ভ হয়। বেলা গড়িয়ে মোটামুটি বিকেল হয়ে গিয়ে এবার সন্ধে হতে চললো। আমরা এখন চলে এসেছি হারকি পৌড়ি ঘাটে। এবার এখান থেকে গঙ্গা আরতি দেখবো। জয় গঙ্গে মাইয়া কি। গঙ্গা আরতি এইমাত্র শেষ হলো। একটা অসাধারণ সুন্দর দৃশ্য প্রত্যেক দিন হারকি পৌড়ি ঘাটে বসে। অসাধারণ অসাধারণ লাগে। রাত এখন যথেষ্ট হয়ে গিয়েছে, ঘড়িতে এখন মোটামুটি ওই 8:30 বাজে। আমরা এখন বেরিয়েছি হরিদ্বারের মার্কেটিং করতে। তোমাদেরকে এবার দেখাবো হরিদ্বার একটা সস্তার মার্কেট, যেখানে সস্তায় কত কি বিক্রি হয়। দেখো, স্টার্টিংটা করছি জাস্ট মার্কেটের শুরু থেকে। সেখানে দিচ্ছে 100 টাকায় সেল। সেখানে 100 টাকায় সেলে কী কী বিক্রি হচ্ছে চলো দেখে নিই। এই দেখো, এখানে সোয়েটার বিক্রি হচ্ছে অনেক রকমের, কার্ডিগান, সোয়েটার, সমস্তটা কিন্তু 100 টাকায়। তারপরে এইখানে দেখো, এই যে এখানে কসমেটিক্স বিক্রি হচ্ছে, তারপরে সানগ্লাস বিক্রি হচ্ছে। এই দেখো, এটা আমরা অরিজিনাল মার্কেটে ঢুকছি এখন রাত্রিবেলা। যত মার্কেটের ভিতরে ঢুকবে, গভীরে ঢুকবে, তত বেশি মার্কেটের ভিড় এবং ভ্যারাইটি লক্ষ্য করতে পারবে। এখানে তোমরা সব জিনিস পাবে, মানে সস্তার জিনিসও পাবে, আর ভালো ভালো দোকানে তোমার ভালো দামি জিনিসও পাবে। চুড়ির দোকান, কত ধরনের চুড়ি, একটা জিনিস, ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র এখানে কাঠের, সমস্তটা কাঠের। সব পিতলের ঠাকুর, দাদা খাবারের দোকানের তো অভাব নেই এখানে, দুর্দান্ত সব খাবারের দোকান, যা খাবে সব নেই। তো মার্কেটিংয়ের পর্ব এখান থেকেই শুরু করলাম আর কি। বাড়ির জন্য জিনিস নিয়ে যাবো, ছেলেটার জন্য কিছু নিতে হবে, একদম একটা ছোট্ট জিনিস নিলাম। এই যে একটা সোয়েটার নিলাম, যেখানে এই সোয়েটারটার মধ্যে প্যান্ট রয়েছে, টুপি রয়েছে, মোজা রয়েছে, সমস্তটাই রয়েছে একসাথে একটা সেট। মার্কেটে জেনারেলি ঘুরতে ভালো লাগে, জানো তো, এত সুন্দর এখানে যে মার্কেটে ঢুকলে যা দেখবে সব কিছু নিতে ইচ্ছা করবে। আমি এর আগের বারে একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। এর আগের বারে একবার হরিদ্বার এসেছিলাম, আমাদের সঙ্গে একটা কাপেল এসেছিলো, অনেক বয়স্ক, হ্যাঁ, মানে একটু যা দেখছে সব কিনে নিচ্ছে, যা দেখছে মানে যেটা পছন্দ হচ্ছে দাও, মানে লাস্টে এমন হয়েছে ট্রেনে করে মাথায় করে নিয়ে গেছে। ফাইনালি একটা পঞ্চ নিলাম এখান থেকে, আলটিমেট পছন্দ হলো। পঞ্চগুলো দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই পঞ্চগুলো, এর মধ্যে অনেকগুলো কালার ছিল, একটা কালার আমি নিয়েছি এখান থেকে। এখানে বাজারটা তোমাদেরকে একটু ঘুরতে হবে, হ্যাঁ, তবেই তোমরা ভালো জিনিস কালেক্ট করতে পারবে, মানে একটু রিজনেবল প্রাইসে। এখানে উলের জিনিসটা খুব সস্তা, মানে 250 টাকা 300 টাকার মধ্যে ভালো ভালো উলের জিনিস পেয়ে যাবে। এই পাথর বাটিগুলোর প্রাইস বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে, জিজ্ঞাসা করলাম, 150 টাকা, 200 টাকা, 250 টাকা।
ওদিকান থেকে রাজা এখনো বলছে যে আমারও মার্কেটিং এখনো শেষ হয়নি। আমি তো ভাবছিলাম আমার মার্কেটিং শেষ হয়ে গেছে, এবার বোধহয় রুমে ফিরে যাবো। রাজা বলছে দাঁড়াও, এখনো পর্যন্ত আমার 2টো সোয়েটার কেনা বাকি আছে, আমিও সোয়েটার কিনবো, তারপরে রুমে যাবো। অনেক লিস্ট বাকি আছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত কিছু নিয়ে যাবে কি করে ভাই? পার্সেল জয় ইন্ডিয়া পোস্ট। ইন্ডিয়া পোস্টে পাঠাবে। মার্কেটিং সব হয়ে গেল, আর কিছু নেওয়ার নেই। এবার মার্কেটিং বেশি করলে পকেট খালি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। চলে যাব একদম সোজা রুমে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। इसको दिखा दे इसको किसको आना है? इसको ये प्रतीक प्रतीक तेरा छोटा भीम भाई, छोटा भीम मुंबई से आया है। कहाँ से? मुंबई। ওকে ওকে। মার্কেটিং শেষ হয়ে গেল, মানে একটা ব্যাগ আমাদেরকে বাঁচিয়ে দিল পুরো। মানে ওর, রাজা আর আমার দুজনের যা মার্কেটিং করেছি সব একটা ব্যাগে। ব্যাগটা ভারীও হয়েছে প্রচুর। যাই হোক, এখন হোটেলে ফিরে যাচ্ছি, রাত অনেক হয়েছে। আর ব্যাগটা সাইজটা তোমাদেরকে দেখাই। ব্যাগটা আসছে না রাজা, এই দেখো, এই হচ্ছে ব্যাগটা। এই ব্যাগটা পুরো ভর্তি। এখন রুমে গিয়ে ব্যাগটাকে ভালো করে একদম প্যাকিং করতে হবে, তারপরে আমরা বাই পোস্ট আমরা এটাকে কলকাতায় পাঠিয়ে দেবো।